ওকে, আজকের টপিক হচ্ছে কোয়ান্টাম ফ্রি ইলেকট্রন থিওরি। আমরা আগের ক্লাসে কি জেনেছি? ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরি, যেটাকে আমরা ড্রুড মডেল আর ড্রুড লরেন্জ মডেল নামেও ডেকে থাকি। আমরা ক্লাসে দেখেছি যে এই ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরির কিছু বেসিক লিমিটেশন আছে। যেমন ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরি can't explain the long mean free path of electrons, যেটাকে আমরা ক্যালকুলেট করেছিলাম 100 অ্যাংস্ট্রম। এই লং মিন ফ্রি পাথ কেন হয় এত বড়, সেটার কোনো ব্যাখ্যা ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরি নেই। সেকেন্ডলি অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি যেটা আমরা ক্লাসে ফোকাস করব সেটা হচ্ছে a Drude model has no answer to the higher value of the specific heat contributed by the electrons. Classically, the electronic contribution to the specific heat এটার ভ্যালু হচ্ছে 3/2R, বাট আমরা যখন এক্সপেরিমেন্ট করি তখন দেখি যে ভ্যালুটা হচ্ছে 3/2 এর আর 3/2R এর প্রায় 100 ভাগ ছোট। তাহলে ক্লাসিক্যালি কেন এত বড় ভ্যালু শো করে, কেন এত বড় ভ্যালু আমরা পাই, তার কোনো ব্যাখ্যা এই ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরির জানা নেই। সেজন্যই আমরা 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 ডিল করি কোয়ান্টাম মেকানিক্স নিয়ে। সো ইটস a better idea to deal with the quantum mechanics to get the answer of these above two question, right? Okay, so quantum free electron theory is nothing the Drude Sommerfeld model, এবং আমরা জানি যে Sommerfeld হচ্ছে the most unlucky physicist who got the nomination for Nobel Prize 81 times, but he never awarded it. So basically, a quantum free electron theory is the combination of Drude model and Fermi-Dirac statistics. আমরা ফিজিক্সে ম্যাক্সওয়েল বোলসম্যান স্ট্যাটিস্টিক্স সম্পর্কে জানি, ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স সম্পর্কে জানি, আমরা বোজ-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স সম্পর্কেও জানি। So today we are going to take a very simple and very basic, very fundamental introduction to the Maxwell-Boltzmann statistics, then Fermi-Dirac statistics, and then আমরা বোজ-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স সম্পর্কে একটা ব্রিফ সামারি দাঁড় করানোর চেষ্টা করব। So আমরা জানি যে Maxwell-Boltzmann statistics deals with molecules, and molecules are distinguishable, right? Fermi-Dirac statistics deals with fermions, for example electrons. The electrons are subjected to the Pauli exclusion principle, and definitely the fermions are indistinguishable. তুমি আলাদা করতে পারবে না, right? Bose-Einstein statistics deals with bosons. They do not obey the Pauli exclusion principles. Bosons are not subjected to the principle designed by Pauli, right? And bosons are of course indistinguishable. So আমরা এখন যে ইন্ট্রোডাকশনটা জানবো প্রথমে সেটা হচ্ছে Maxwell-Boltzmann statistics. So let's talk about Maxwell-Boltzmann statistics. আমরা চিন্তা করি একটা ঘর অথবা একটা গ্যাসের চেম্বার, যেখানে গ্যাস আছে এই রুমের ভেতর, ফুল অফ এয়ার, রাইট? যেখানে অক্সিজেন গ্যাস থাকতে পারে, নাইট্রোজেন গ্যাস থাকতে পারে, আরও ভিন্ন ভিন্ন ধরনের গ্যাস থাকতে পারে। দ্য গ্যাস মলিকুলস তারা ডেফিনেটলি একটা টেম্পারেচারে আছে। এই টেম্পারেচারে প্রত্যেকটা গ্যাস মলিকুলস র্যান্ডম ডিফারেন্ট ডিরেকশনে মুভ করছে। দে আর মুভিং র্যান্ডমলি উইথ র্যান্ডম ভেলোসিটিস অ্যান্ড কনসিকুয়েন্টলি উইথ র্যান্ডম কাইনেটিক এনার্জি, রাইট? যদি আমরা এই পার্টিকুলার গ্যাস মলিকুলটার কথা ভাবি, সে একটা র্যান্ডম ডিরেকশনে মুভ করছে, র্যান্ডম ভেলোসিটিতে মুভ করছে। তার ভেলোসিটি যতই হোক না কেন, তার করেসপন্ডিং কাইনেটিক এনার্জি হচ্ছে 12 mv²। যদি আমি টেম্পারেচার বাড়িয়ে দিই তাহলে গ্যাস মলিকুলগুলোর ভেলোসিটি বাড়বে, তার করেসপন্ডিং টেম্পারেচারও বাড়বে, রাইট? এখন এই গ্যাস মলিকুলটা অথবা যে কোনো গ্যাস মলিকুল ছুটোছুটি করতে গিয়ে সে ওয়ালে প্রেশার ক্রিয়েট করতে পারে, সে বাউন্স ব্যাক করে ফিরে আসতে পারে, অন্য কোনো মলিকুলের সাথে কলিশন করে আবার ডিফারেন্ট ডিরেকশনে গিয়ে ওয়ালে প্রেশার ক্রিয়েট করতে পারে। তার মানে হচ্ছে দেয়ার মাস্ট বি আ প্রেশার exerted by the gas molecules, right? So the pressure, which is denoted by capital P, can be written as force divided by A, right?
and the force is measured as the rate of change of linear momentum. যেটা আমি বলছিলাম যে কোনো একটা পার্টিকুলার গ্যাস মলিকুল এদিকে গিয়ে আবার বাউন্স ব্যাক করে যদি এদিকে আসে তার মানে তার মোমেন্টাম চেঞ্জ হচ্ছে, মোমেন্টামের ডিরেকশনও চেঞ্জ হচ্ছে। সো রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম ইজ গিভিং ইউ দ্য ভ্যালু অফ ফোর্স, রাইট? এখন এখন একটা ব্যাপার আমরা খেয়াল করি, সেটা হচ্ছে যে ডিফারেন্ট গ্যাস মলিকুলের ডিফারেন্ট ভেলোসিটি, সেই ভেলোসিটির করেসপন্ডিং কাইনেটিক এনার্জি ডিফারেন্ট, তার করেসপন্ডিং ফোর্স ডিফারেন্ট, তার করেসপন্ডিং প্রেশার ডিফারেন্ট, লিনিয়ার মোমেন্টামের চেঞ্জ ডিফারেন্ট। এখন যদি আমি একটা প্লট করি, সেই প্লটটা যদি এরকম করি যে প্রেশার ভার্সাস টেম্পারেচার গ্রাফ, আমরা জানি যে প্রেশার হ্যাজ আ ডিরেক্ট রিলেশন উইথ টেম্পারেচার। টেম্পারেচার যদি ইনক্রিজ করি, ইফ আই ইনক্রিজ দ্য টেম্পারেচার, প্রেশার মাস্ট বি increased or changed, right? Different temperature corresponds to different pressure. যদি আমি টেম্পারেচারকে কমিয়ে একটা গ্রাফ প্লট করি তাহলে গ্রাফটা এরকম দাঁড়াবে। তার মানে টেম্পারেচার যদি আমি 0 ডিগ্রি সেলসিয়াসও রাখি তার করেসপন্ডিং একটা প্রেশার আমি পাবো রুমে, রাইট? যদি আমি সেলসিয়াস স্কেলে টেম্পারেচার কমিয়ে -273 ডিগ্রি সেলসিয়াস করি, the room will not have any pressure. এখানে প্রেশার শূন্য। এটার করেসপন্ডিং প্রেশার is equal to 0, right? 273 ডিগ্রি সেলসিয়াসের নেগেটিভ ভ্যালু, যেটাকে আমরা 0 ডিগ্রি কেলভিনও নাম দিয়ে থাকি, রাইট? তার মানে যদি আমি টেম্পারেচারকে বাড়িয়ে দেই তার করেসপন্ডিং যে প্রেশার সেটা বাড়ে। যদি টেম্পারেচারকে আমি কমিয়ে দেই তার করেসপন্ডিং যে প্রেশার সেটা কমবে, রাইট? এখন প্রশ্ন হচ্ছে, ইফ যদি টি ইকুয়াল টু 0 ডিগ্রি কেলভিন হয় তার করেসপন্ডিং প্রেশার পি ইজ ইকুয়াল টু 0। যদি করেসপন্ডিং প্রেশার পি ইজ ইকুয়াল টু 0 হয় তার জন্য ফোর্স 0। যদি ফোর্স 0 হয় তাহলে ডিপি ডিটি রেট অফ চেঞ্জ অফ লিনিয়ার মোমেন্টাম ইজ ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে ডি ডিটি অফ এম টাইমস ভি ইজ ইকুয়াল টু 0। এম হচ্ছে মলিকুলের যে ম্যাস, ভি হচ্ছে ভেলোসিটি, তার মানে ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ ভি কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে ভির একটা ভ্যালু থাকবে। এখন সেই ভ্যালুটা কত হতে পারে? ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা কোত্থেকে এসেছে? যখন আমি টেম্পারেচারকে 0 ধরেছি। যখন টেম্পারেচার 0 তখন ফোর্স নেই, কোনো রকম প্রেশার নেই। যদি কোনো রকম প্রেশার যদি না থাকে তার মানে হচ্ছে দ্য গ্যাস মলিকুলস আর এসেনশিয়ালি টেকিং রেস্ট, দে আর নট মুভিং। তারা মুভ করছে না বলেই কোনো প্রেশার ক্রিয়েট করছে না, কোনো ফোর্স নেই। যেহেতু কোনো প্রেশার ক্রিয়েট করছে না, তারা মুভ করছে না। যদি তারা মুভ না করে তাহলে যে মলিকুলগুলোর যে ভেলোসিটি কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট আসলে কত? ভেরি ক্লোজ টু আ বিউটিফুল 0। তার মানে হচ্ছে ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0 or essentially equal to 0, রাইট? এখন একটা চমৎকার আইডিয়া হচ্ছে যে যদি আমি দেখি, গ্রাফিক্যালি দেখি যে এদিকে যদি এনার্জি হয় তাহলে আমি যদি বলি যে যদি টি ইকুয়াল টু 0 হয় তাহলে সবগুলো মলিকুলের এনার্জি কত হবে? ভেরি ক্লোজ টু 0। V0 মানে হচ্ছে মলিকুলগুলোর কোনো কাইনেটিক এনার্জি নেই। এনার্জি দিয়ে আমি মেইনলি কাইনেটিক এনার্জি মিন করছি, রাইট? সো যদি একটা প্লট করি, এদিকে হচ্ছে নাম্বার অফ পার্টিকলস n, নাম্বার অফ মলিকুলস n, তাহলে আমাকে বলো যে টি ইকুয়াল টু 0 ডিগ্রিজ কেলভিনে যদি আমি প্লট করি তাহলে সবগুলো মলিকুলের জন্য এর ভ্যালুটা হবে ভেরি ক্লোজ টু 0। তার মানে আমি এখানে
এখানে প্রায় আমি একটা একদম এরকম একটা ডেল্টা ফাংশনের মতো, প্রায় ডেল্টা ফাংশনের মতো গ্রাফ আমি পাবো, রাইট? that area under the curve will give you the total number of total number of molecules in the system, right? এটা অনেক বড়। সো এটার এটার হাইট এত বেশি যে এরিয়া কমে 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 এত কমে গেছে যেটার হাইট অনেক বেড়ে গেছে। তার মানে টোটাল নাম্বার অফ মলিকুলস, সবগুলো মলিকুলের যে এনার্জি ভেরি ক্লোজ টু জিরো, এখান থেকে এটার স্কেলিংটা অনেক 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 ছোটো। সো ভেরি ক্লোজ টু জিরো, রাইট? এটা করেসপন্ডস করে টি ইকুয়াল টু 0 ডিগ্রিজ কেলভিনে। অ্যান্ড আমি আবার বলছি দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ উইল গিভ ইউ দ্য টোটাল নাম্বার অফ মলিকুলস। এখন যদি আমি দেখি যে টেম্পারেচারকে 0 না রেখে আই এম গোয়িং টু ইনক্রিজ দ্য টেম্পারেচার টু 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 অ্যান এক্সটেন্ট, আমি যদি 0 থেকে একটু বড় করি টেম্পারেচার, তার মানে তখন কি হবে? যদি আমি টেম্পারেচারকে একটু বড় করি, তাহলে যদি আমি বলি যে টেম্পারেচারকে যদি আমি বড় করি, তখন যে ঘটনাটা ঘটবে তুমি দেখো যে টেম্পারেচারকে যদি বাড়িয়ে দেই এগুলোর ভেলোসিটি বাড়বে। কিছু মলিকুল থাকবে যারা খুব খুব বেশি ভেলোসিটি পাবে, তাদের কাইনেটিক এনার্জিও বেশি হবে। কিছু মলিকুল থাকবে যারা আগের মতোই রেস্টে থাকার টেন্ডেন্সি শো করবে, এবং বেশিরভাগ মলিকুল তাদের এনার্জি কিন্তু এভারেজ এনার্জির মতো বিহেভ করবে, রাইট? তার মানে হচ্ছে আমি যদি একটা প্লট করি, সেটা হচ্ছে টি অন টেম্পারেচারে, যে টি অন টেম্পারেচারটা টি ইকুয়াল টু 0 ডিগ্রিজ কেলভিনের থেকে বড়, এটা হচ্ছে টি ওয়ান, তখন আমি এরকম একটা গ্রাফ পাই। অর্থাৎ খুব অল্প পরিমাণ মলিকুল আছে যাদের এনার্জি এখন অনেক কম, খুব অল্প পরিমাণ মলিকুলের এনার্জি কম্পারেটিভলি অনেক বেশি হয়ে গেছে, এবং ম্যাক্সিমাম এভারেজ নাম্বার অফ মলিকুলের যে এনার্জি সেটা এভারেজ রেঞ্জেই আছে, রাইট? এবং এইটার ক্ষেত্রে যে এরিয়া আন্ডার দ্য কার্ভ মাস্ট বি সেম বিকজ টোটাল নাম্বার অফ মলিকুল ইজ নট গোয়িং টু বি চেঞ্জড, রাইট? ওকে, এখন যদি আমি আরও টেম্পারেচার বাড়িয়ে দিই, তাহলে দেখা যাবে এখান থেকে গ্রাফটা সরে ডান পাশে আসবে। এই মলিকুলগুলো এনার্জি পেয়ে সামনের দিকে এসে এইরকম একটা নেচার শো করবে। যদি টেম্পারেচার আরও বাড়িয়ে দেই তাহলে সে এরকম শো করতে পারে, যদি আরও বাড়িয়ে দেই তাহলে এরকম শো করতে পারে, রাইট? এরকম শো করতে পারে। ওকে, তার মানে এটা হচ্ছে T2 টেম্পারেচার, এটা টেম্পারেচার T3, এটা টেম্পারেচার হচ্ছে T4, অ্যান্ড T4 মাস্ট বি গ্রেটার দেন T3, T2, T1 অ্যান্ড T0, যদি এটাকে T ইকুয়াল টু 0 ডিগ্রিজ কেলভিনকে T0 দিয়ে প্রকাশ করি। ওকে, সবগুলোর ক্ষেত্রেই কিন্তু নাম্বার অফ মলিকুল সেম, অর্থাৎ এরিয়া আন্ডার দ্য কার্ভ সেম। এখন এই গ্রাফটাকে যদি আমি একটু অন্যভাবে দেখি বলতে হচ্ছে, যদি আমি টোটাল নাম্বার অফ মলিকুলসকে যদি টোটাল নাম্বার অফ মলিকুলস দিয়ে ডিভাইড করি, অর্থাৎ এই গ্রাফটায় আমি দেখব সেটা হচ্ছে এনকে আমি এন টোটাল দিয়ে ভাগ করব এবং এদিকে আমার এনার্জি থাকবে। এসেনশিয়ালি আমি এই গ্রাফটা সেম পাবো। আমি যদি এনকে এন টোটাল দিয়ে ভাগ করি, the graph is not going to be changed, the graph will remain the same in nature, in চেহারার দিক দিয়ে গ্রাফটার একদমই ইকুয়াল থাকবে। কেন? মূলত আসলে আমি কি করেছি, আমি এনকে এন টোটাল দিয়ে ভাগ করেছি। এনকে এন টোটাল দিয়ে ভাগ করার অর্থ কি? ফর এক্সাম্পল, এন টোটাল হচ্ছে আমার 1 লাখ গ্যাস মলিকুল আছে, আর এন হচ্ছে আমার 100। তার মানে হচ্ছে 1 লক্ষ গ্যাস মলিকুলের মধ্যে 100টা গ্যাস মলিকুলের এনার্জি নিয়ে আমি কথা বলছি, রাইট? এনার্জি নিয়ে আমি কথা বলছি। ফর এক্সাম্পল যদি আমি এটা নিয়ে ভাবি, তার মানে হচ্ছে এটা যদি আমার 20% ভ্যালু হয়, কারণ এন বাই এন টোটাল উইল গিভ ইউ আ ফ্র্যাকশন, রাইট? এটা একটা ফ্র্যাকশন দেবে, একটা প্রপোর্শন দেবে, ফ্র্যাকশন অফ মলিকুলস এরকম দেবে। সো এটা 10% হতে পারে, 20% হতে পারে, এন বাই এন টোটালের ভ্যালু 50% হতে পারে, যাই হোক না কেন, ধরলাম এটা 10%। সো এইটার করেসপন্ডিং হচ্ছে এটা, তার মানে হচ্ছে 10% টোটাল নাম্বার অফ মলিকুলের মধ্যে 10% মলিকুলসের এনার্জি হচ্ছে এই ভ্যালুটা,
এই ভ্যালুটা। আবার এটা যদি 8% হয় বা 7% হয়, তার মানে 7% গ্যাস মলিকুলের এনার্জি হচ্ছে এই ভ্যালুটা, রাইট? তার মানে বেসিক্যালি n/n টোটাল আমাকে কি ধারণা দিচ্ছে? আমাকে ধারণা দিচ্ছে একটা প্রবাবিলিটির আইডিয়া সম্পর্কে। সো n/n total is giving me an idea of probability that a particular molecule will have a particular energy. অর্থাৎ অর্থাৎ আমি যদি কোনো একটা পার্টিকুলার গ্যাস মলিকুলকে পিক করি, তাহলে তার এনার্জি এত হবে, তার প্রবাবিলিটি সম্পর্কে আমাকে ধারণা দিচ্ছে হচ্ছে এই n/n টোটাল, রাইট? তার মানে n/n টোটাল ইজ নাথিং বাট আ প্রবাবিলিস্টিক আইডিয়া, প্রবাবিলিটি। কিসের প্রবাবিলিটি? প্রবাবিলিটি দ্যাট আ particular gas molecule will have a particular energy. অথবা আমি অন্যভাবে বলতে পারি the probability that an energy level E is occupied by a gas molecule. যেমন এই এনার্জি লেভেলটা গ্যাস মলিকুল দিয়ে অকুপাইড, তার প্রবাবিলিটি কত? তার প্রবাবিলিটি হচ্ছে এইটা। এই এনার্জি লেভেলটা গ্যাস মলিকুল দিয়ে অকুপাইড, তার প্রবাবিলিটি হচ্ছে এইটা। সো এই প্রবাবিলিটিকে আমি যদি এভাবে লিখি, মূলত ম্যাক্সওয়েল অ্যান্ড বোলসম্যান ঠিক এভাবেই লিখেছিলেন যে দ্য প্রবাবিলিটি এফ অফ ই মানে হচ্ছে প্রবাবিলিটি দ্যাট এনি এনার্জি লেভেল ই ইজ অকুপাইড বাই দ্য গ্যাস মলিকুল। এবং তারা কি করলেন? একটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন দিলেন, সেটা হচ্ছে এফ অফ ই ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ই বাই কে টি। কে হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে এনি টেম্পারেচার টি। তার মানে এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অফ ম্যাক্সওয়েল বোলসম্যান স্ট্যাটিস্টিক্স। এটা আমাকে কি বলছে? যে যদি কোনো একটা গ্যাস সিস্টেম থাকে, সেই গ্যাস সিস্টেমের একটা টেম্পারেচার থাকবে টি, এবং সেই গ্যাস সিস্টেমের মধ্যে যতগুলো গ্যাস মলিকুল আছে সবগুলো গ্যাস মলিকুলের এনার্জি কখনোই সেম হবে না। কিছু গ্যাস মলিকুলের এনার্জি কম হবে, কিছু গ্যাস মলিকুলের এনার্জি বেশি হবে, এবং ম্যাক্সিমাম গ্যাস মলিকুলের এনার্জি হবে এভারেজ এনার্জি, রাইট? তাহলে কোনো একটা পার্টিকুলার গ্যাস মলিকুল নিয়ে যদি ভাবি এবং যদি জানতে চাই তার এনার্জি হচ্ছে এত, তাহলে তার যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটির জন্য ম্যাথমেটিক্যাল ডেফিনেশন হচ্ছে এটা, যেটা হচ্ছে আমার ম্যাক্সওয়েল বোলসম্যান স্ট্যাটিস্টিক্সের ম্যাথমেটিক্যাল ফর্ম, রাইট? এটা হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল ফর্ম। এখন এই ম্যাথমেটিক্যাল ফর্মটা যে আমরা একটু আগে যে আলোচনাগুলো করলাম তার সাথে যে কনসিস্টেন্ট, তার একটা প্রমাণও কিন্তু আমরা দিতে পারি। যেমন টি ইকুয়াল টু তুমি 0 ধরো, আমি যদি টি ইকুয়াল টু 0 ইনপুট নেই, তার মানে এফ অফ ই কত হবে? বেসিক্যালি কি, টি ইকুয়াল টু যখন 0, তার মানে হচ্ছে এমন কোনো এনার্জি লেভেল নেই যেটা হচ্ছে 0 থেকে বড় এনার্জি লেভেল, এবং সেটা ইলেকট্রন দিয়ে পূর্ণ হওয়ার সম্ভাবনা অবশ্যই 0 হবে। তাহলে এফ অফ ই ইকুয়াল টু কত? 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ই ডিভাইডেড বাই 0 মানে হচ্ছে ইনফিনিটি, ইকুয়াল টু 1 বাই ইনফিনিটি ইকুয়াল টু হচ্ছে 0। তার মানে এমন কোনো এনার্জি নেই যার ভ্যালু 0 থেকে বেশি, কিন্তু সেটা ইলেকট্রন এসে মলিকুল দিয়ে আবার মলিকুল সেই এনার্জিটা ধারণ করে, কন্টেইন করে, এরকম কোনো এনার্জি লেভেল নেই। সেজন্য এফ অফ ই, দ্য প্রবাবিলিটি দ্যাট এনি এনার্জি লেভেল ই ইজ অকুপাইড বাই দ্য মলিকুল মাস্ট বি 0 অ্যাট টি ইকুয়াল টু 0-তে। যদি টি ইকুয়াল টু 0 না হয়, টি ইজ গ্রেটার দেন 0 হয়, ডেফিনেটলি সেই অনুযায়ী তুমি এফ অফ ইর ভ্যালু তুমি পাবে। ওকে, এখন এটা হচ্ছে আমার ম্যাক্সওয়েল বোলসম্যান স্ট্যাটিস্টিক্সের যে কনসেপ্ট সেটা। এখন আমি মুভ করতে চাই হচ্ছে আমার যে মূল উদ্দেশ্য ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্সে, রাইট? সো লেটস টক অ্যাবাউট ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স। এবং আমরা জানি যে ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স ডিলস উইথ ফার্মিয়নস, যেটা আমরা ইলেকট্রনকে এক্সাম্পল দিয়ে থাকি, এবং এই ইলেকট্রনগুলো অবশ্যই পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল মেনে চলে। পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা আসলে কি? নো টু ইলেকট্রনস ক্যান হ্যাভ দ্য সেম 4 কোয়ান্টাম নাম্বার অর কোয়ান্টাম স্টেট, রাইট? এটা শুরু করার জন্য আমি একটা সিঙ্গেল অ্যাটম নিয়ে আমি ভাবি, যার টেম্পারেচার হচ্ছে টি ইকুয়াল টু 0 ডিগ্রিজ কেলভিন। এরকম একটা টেম্পারেচারের সিঙ্গেল অ্যাটম নিয়ে আমি ভাবছি। একটা অ্যাটমের মধ্যে অবশ্যই ইলেকট্রন থাকবে, হ্যাঁ, অ্যাটমটা বড় হলে লার্জ নাম্বার অফ ইলেকট্রন থাকবে, ডাজেন্ট ম্যাটার, বাট ম্যাটার হচ্ছে ইলেকট্রনগুলো অবশ্যই কোন এনার্জি স্টেটে থাকবে। এটা ডিপেন্ড করবে
এটা নির্ধারণ করে দেবে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, রাইট? তো যদি আমি এই সিঙ্গেল অ্যাটমের এনার্জি স্টেটটাকে ডায়াগ্রামে দেখার চেষ্টা করি, তাহলে দেখব যে লোয়ার এনার্জি স্টেট আছে, হায়ার এনার্জি স্টেট আছে, এরকম এনার্জি স্টেট যদি আমি অসংখ্য নেই, নো প্রবলেম। ইলেকট্রন লোয়ার এনার্জি স্টেট থেকে হায়ার এনার্জি স্টেটে কীভাবে যাবে সেটা ডিপেন্ড করবে একটা ফর্মুলার উপর, 1s 2s 2p 3s 3p 3d 4s এটসেট্রা এটসেট্রা, রাইট? সো 2 2 6 2 6 10 2 2 এগুলো আমরা সবাই জানি, রাইট? সো লোয়ার যে এনার্জি স্টেট, সেখানে অন ইলেকট্রন উইথ স্পিন আপ, অন ইলেকট্রন উইথ স্পিন ডাউন। এটা হচ্ছে আমি যদি অন এস ধরি, অর্থাৎ এনার্জির এন ইকুয়াল টু 1, এখানে কোনো সাব লেভেল বা অরবিটালের প্রশ্নে আসে না। যখন আমি 2তে যাব তখন দেখা যাচ্ছে এখানে 8টা থাকতে পারে, স্পিন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। এই P6 মানে হচ্ছে 2px 2py 2pz, প্রত্যেকটা আবার দুটো করে থাকতে পারে 6টা, আর 2s হচ্ছে দুটো 8টা। এভাবে আমি সামনের দিকে যেতে পারি, ডট ডট দিয়ে বুঝালাম যে এখানেও ফিল আপ আছে। এরকম করে যেতে যেতে আমি একটা ম্যাক্সিমাম এনার্জি লেভেল পাবো, যে এনার্জি লেভেলটা ইলেকট্রন দিয়ে কমপ্লিটলি অর পার্শিয়ালি ফিল্ড আপ থাকবে। যেমন এটার ক্ষেত্রেও ইলেকট্রন ফুলফিল। দেখা গেল যে এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম অথবা হাইয়েস্ট এনার্জি লেভেল। এই হাইয়েস্ট এনার্জি লেভেলে একটা ইলেকট্রনও থাকতে পারে, দুটোও থাকতে পারে, বেশিও থাকতে পারে। অর্থাৎ এটা কমপ্লিটলি ইলেকট্রন দিয়ে ফুলফিল থাকতে পারে, এটা পার্শিয়ালি ফুলফিল থাকতে পারে, রাইট? এবং শর্ত হচ্ছে আমি এটা ভাবছি T ইকুয়াল টু 0 ডিগ্রি কেলভিন, এই টেম্পারেচারে একটা সিঙ্গেল অ্যাটম নিয়ে আমি ভাবছি। ওকে, তার মানে যে যখন T ইকুয়াল টু 0 ডিগ্রি কেলভিন, দেয়ার মাস্ট বি আ হাইয়েস্ট এনার্জি লেভেল দ্যাট may be fulfilled partially or it may be completely filled, right? So the highest energy level that is fully occupied or partially occupied by the electrons is called Fermi level. তার মানে এই লেভেলটাকে আমি বলছি ফার্মি লেভেল। এটা হচ্ছে আমার ফার্মি লেভেল। অ্যান্ড ফার্মি লেভেলের যে করেসপন্ডিং এনার্জি, সেই এনার্জিকে আমি বলবো ফার্মি এনার্জি, যেটাকে আমরা EF দিয়ে প্রকাশ করে থাকি। সো ফার্মি লেভেলের যে এনার্জি, সেই এনার্জিকে আমি বলবো ফার্মি এনার্জি, রাইট? তার মানে এখান থেকে একটা স্পষ্ট ধারণা আমি পাচ্ছি যে T ইকুয়াল টু 0 ডিগ্রি কেলভিনে একদম লোয়েস্ট পসিবল এনার্জি স্টেট থেকে হাইয়েস্ট পসিবল এনার্জি স্টেট অর্থাৎ ফার্মি লেভেল পর্যন্ত যতগুলো এনার্জি স্টেট আছে তারা সবাই ইলেকট্রন দিয়ে ফুলফিলড। একমাত্র ফার্মি লেভেলটা হচ্ছে পার্শিয়ালি অকুপাইড আর ফুললি অকুপাইড, আর বাকিগুলো ডেফিনেটলি ফুললি অকুপাইড, রাইট? তা যদি আমি প্রশ্ন করি যে T ইকুয়াল টু 0 ডিগ্রি কেলভিনে ফার্মি লেভেলের নিচের যে কোনো এনার্জি লেভেল ইলেকট্রন দিয়ে পূর্ণ, তার প্রবাবিলিটি কত? আনসার হচ্ছে 1। যেটা আমি বলি যে ফার্মি লেভেলের উপরের যে কোনো এনার্জি লেভেল 0 ডিগ্রি কেলভিনে ইলেকট্রন দিয়ে পূর্ণ, তার প্রবাবিলিটি কত? আনসার হচ্ছে 0। সো এটার আনসার হলো 0, রাইট? তার মানে হচ্ছে আমি F অফ E ঠিক আগের মতোই একটা প্রবাবিলিটির আইডিয়া পেতে পারি, যে প্রবাবিলিটি দ্যাট এনি এনার্জি লেভেল উইথ এনার্জি E ইজ অকুপাইড বাই দ্য ইলেকট্রন। যদি আমি প্রবাবিলিটি ইকুয়াল টু 1 ধরি, কোন কন্ডিশনে? যখন এই E এর ভ্যালুটা মাস্ট বি লেস দ্যান EF, এবং অবশ্যই টেম্পারেচার T ইকুয়াল টু 0 ডিগ্রি কেলভিন, রাইট? যখন প্রবাবিলিটিটা 0, কখন? যখন এনার্জি লেভেল E ইজ গ্রেটার দ্যান EF, এবং অবশ্যই T ইকুয়াল টু 0 ডিগ্রি কেলভিন এই টেম্পারেচারের জন্য এটা সত্য। অনেকে এখানে একটা ইকুয়াল সাইন ইউজ করে, E ইজ লেস দ্যান অর ইকুয়াল EF, কারণ যখন T ইকুয়াল টু 0 ডিগ্রি কেলভিন তখন ফার্মি লেভেলেও ইলেকট্রন থাকবে, তার প্রবাবিলিটিও কিন্তু 1 আমরা জানি। তারপরও আমরা কিছু সুবিধার খাতিরে নেক্সটে আমরা কিছু ক্যালকুলেশন করব, সেজন্য আমি এখানে ইকুয়াল সাইন দিচ্ছি না। ওকে, নো প্রবলেম, তুমি এখানে ইকুয়াল না দিলেও কোনো প্রবলেম নেই। এখন এটা হচ্ছে তাহলে কি? এটা হচ্ছে প্রবাবিলিটি দ্যাট অ্যান এনার্জি লেভেল
E is occupied অথবা an energy level with energy E is occupied by the fermion or by the electron, এটা হচ্ছে তার প্রবাবিলিটি, রাইট? এখন আমি সিঙ্গেল আইসোলেটেড অ্যাটম থেকে যদি সরে যাই, একটু সামনের দিকে আগাই, তাহলে আমি কি দেখতে পাবো? লেটস হ্যাভ আ লুক। ফর এক্সাম্পল, আমার একটা হাইড্রোজেন মলিকুল আছে। হাইড্রোজেন মলিকুলটা দুটো হাইড্রোজেন অ্যাটম নিয়ে তৈরি, H1 অ্যান্ড H1। এটার জন্য একটাই হচ্ছে ইলেকট্রন, সেটা যদি স্পিন আপ ধরি, এটার জন্য একটা স্পিন আপ ধরি। যখন হাইড্রোজেন মলিকুল তৈরি হবে তখন অন ইলেকট্রন উইথ স্পিন আপ, অন ইলেকট্রন উইথ স্পিন ডাউন, রাইট? রাইট। কিন্তু প্রবলেম হচ্ছে, যদি যদি কপার নিয়ে চিন্তা করি, কপার যেখানে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 29, এটার ক্ষেত্রে হচ্ছে 1s 2s 2p 3s 3p 3d অ্যান্ড 4s, এগুলো সব ফুলফিল 2 2 6 2 6 10 অ্যান্ড 1, রাইট? সো 29 যদি আউটার মোস্ট শেল এনার্জি লেভেলের ইলেকট্রন নিয়ে ভাবি, একটা ইলেকট্রন আছে স্পিন আপ ধরে আমি চিন্তা করি। কিন্তু যখন আমি কপার সলিড নিয়ে ভাববো, সলিড কপার নিয়ে ভাববো, হোয়াট উইল হ্যাপেন ইফ আই কনসিডার কপার, সলিড কপার যদি নিয়ে আমি ভাবি, তখন কি হবে? সলিড কপার কি কন্টেন্স করে? ইট কনসিস্টস অফ বিলিয়ন্স অফ কপার অ্যাটমস, রাইট? সো বিলিয়ন্স অফ কপার অ্যাটমসের করেসপন্ডিং 4s অন ইলেকট্রন কতগুলো? বিলিয়ন্স অফ 4s, বিলিয়ন্স অফ 4s অন ইলেকট্রনস, রাইট? তার মানে হচ্ছে অসংখ্য 4s অন ইলেকট্রন আছে, ডট 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 বিলিয়ন্স অফ 4s অন স্টেটের যে ইলেকট্রনগুলো আছে। এখন মূলত কপার যদি ইলেকট্রিসিটি ফ্লো করে কপারের ক্ষেত্রে, তাহলে এটা ডিপেন্ড করবে এই 4s অন এই স্টেটের যে ইলেকট্রন তার উপর। সুতরাং যদি আমি সলিড কপার নিয়ে ভাবি, তাহলে 4s অন এরকম অসংখ্য 4s অন মিলে আমি একটা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন দেখাই, তাহলে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম দাঁড়ায়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা একটু রিকল করার চেষ্টা করি, ম্যাক্সওয়েল বোলসম্যান স্ট্যাটিস্টিক্সে মলিকুল নিয়ে পড়েছিলাম, সেখানে ডিফারেন্ট মলিকুলের এনার্জিগুলো ডিফারেন্ট ছিল, রাইট? এক্ষেত্রেও 4s অন এই স্টেটের যে ইলেকট্রনগুলো আছে সবার এনার্জি কিন্তু সেম হবে না। কেন? কারণ এখানে ল্যাটিস ভাইব্রেশনের কারণে এনার্জি চেঞ্জ হতে পারে, থার্মাল এক্সাইটেশন যদি থাকে সেখানে সেই কারণে এনার্জি চেঞ্জ হতে পারে। তার মানে 4s অন এই স্টেটগুলো কিন্তু ডিফারেন্ট এনার্জির হবে। এই ডিফারেন্ট এনার্জির জন্য আমি যদি সামনের দিকে বাড়াই, তাহলে সবাই কিন্তু 4s অন স্টেটের করেসপন্ডিং যে ইলেকট্রন তাদের এনার্জি স্টেটই কিন্তু আমি আঁকছি। ওকে, এখানে চমৎকার আইডিয়া হচ্ছে এই জিনিসগুলো আমরা যখন সামনে পড়বো, একটা থিওরি আছে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল, LCAO। এটা যখন আমরা পড়বো তখন দেখব যে এই 4s অন এই স্টেটের যে করেসপন্ডিং ইলেকট্রন আছে তার করেসপন্ডিং ওয়েভ ফাংশন, এগুলোর ওভারল্যাপিং হয়ে এই এনার্জি স্টেটগুলো দেখলে মনে হয় যে তারা কন্টিনিউয়াসলি মুভ করছে, এত কাছাকাছি যে তারা কন্টিনিউয়াসলি মুভ করছে। এবং এখান থেকে আমি এনার্জি ব্যান্ড যেটা তার কনসেপ্টটা পাবো, সেটা আমি আসতেছি। ওকে, তাহলে এখানেও কিন্তু পাউলি এক্সক্লুশন প্রিন্সিপালটা ফুলফিল করবে। একদম নিচের যে এনার্জি স্টেট, সেখানে হয়তো দুটো ইলেকট্রন থাকবে, তারপরে দুটো ইলেকট্রন, এভাবে সামনের দিকে দুটো করে ইলেকট্রন গিয়ে ফাইনালি আমি কি পাবো? একটা হাইয়েস্ট পসিবল এনার্জি স্টেট আমি পাবো, যে হাইয়েস্ট এনার্জি লেভেল partially fulfilled or completely fulfilled by the electrons, right? এবং এই এনার্জি স্টেটটাই হচ্ছে আমার ফার্মি লেভেল, এবং তার করেসপন্ডিং যে এনার্জি, দ্যাট ইজ আওয়ার ফার্মি এনার্জি। এবং এটা অবশ্যই T=0 ডিগ্রি কেলভিনের জন্য সত্য। ওকে, তার মানে হচ্ছে যে ফার্মি লেভেলের নিচের যে কোনো এনার্জি লেভেল ইলেকট্রন দিয়ে ফুলফিল, তার প্রবাবিলিটি হচ্ছে 1। ফার্মি লেভেলের উপরের যে কোনো এনার্জি লেভেল ইলেকট্রন দিয়ে পূর্ণ, তার প্রবাবিলিটি হচ্ছে 0। এবং এটার কন্ডিশন হচ্ছে E < EF,
এবং এটার কন্ডিশন হচ্ছে ই ইজ গ্রেটার দ্যান ই এফ, এবং দুটোর ক্ষেত্রে এই টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রিজ কেলভিন, রাইট? 0 ডিগ্রিজ কেলভিন। এখন চমৎকার একটা আইডিয়া হচ্ছে এই যে ইএফ অর্থাৎ ফার্মি লেভেল, যখন টি ইকুয়াল টু 0 ডিগ্রিজ কেলভিন, দ্য হাইয়েস্ট এনার্জি লেভেল দ্যাট ইজ ফুললি অকুপাইড অর পার্শিয়ালি অকুপাইড বাই দ্য ইলেকট্রন ইজ কল্ড ফার্মি লেভেল, অ্যান্ড অল দ্য এনার্জি স্টেট, যেগুলো আসলে খুব কাছাকাছি এবং এত কাছাকাছি যে এরা একটা মনে হয় যে এরা এনার্জি ব্যান্ড ফর্ম করেছে, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, কন্টিনিউয়াস মোডে তারা আছে। তাহলে আমি ফার্মি লেভেলের নিচের যে ইলেকট্রনের এনার্জি স্টেট সবগুলো হচ্ছে অকুপাইড স্টেটস, এবং এই অকুপাইড স্টেটসগুলো একটা ব্যান্ড ফর্ম করেছে, যে ব্যান্ডটাকে আমরা বলবো ভ্যালেন্স ব্যান্ড। এবং এই ভ্যালেন্স ব্যান্ডের যে ইলেকট্রন সেগুলোই মূলত পরিবহনের জন্য দায়ী বা কন্ডাকশনের জন্য দায়ী, কারণ এগুলো এনার্জি পেয়ে উপরে উপরে চলে যেতে পারে, চলে গেলেই তারা কন্ডাক্ট করবে। সেজন্য উপরের যে এনার্জি ব্যান্ড, দ্যাট ইজ আওয়ার কন্ডাকশন ব্যান্ড। দিস ইজ দ্য বেসিক আইডিয়া অফ ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড কন্ডাকশন ব্যান্ড, যেটা আমরা ছোট সময় থেকেই খুব 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 পড়ে এসেছি, কিন্তু কতটুকু বুঝেছি আমরা জানি না, রাইট? সো যে কোনো এনার্জি লেভেল সেটা যদি ফার্মি লেভেলের নিচে হয়, টি ইকুয়াল টু যদি 0 ডিগ্রিজ কেলভিন হয়, তার প্রবাবিলিটি, তার জন্য যে প্রবাবিলিটি সেটা অন হবে, উপরে কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে সেই প্রবাবিলিটিটা 0 হবে, রাইট? এখন প্রশ্ন হচ্ছে, যদি আমি টেম্পারেচারকে বাড়িয়ে দেই, অর্থাৎ যদি টেম্পারেচার, এতক্ষণ আমি আলোচনা করেছি টি ইকুয়াল টু 0 ডিগ্রিজ কেলভিনের জন্য, যদি টি ইকুয়াল টু 0 ডিগ্রিজ কেলভিন না হয়ে টি ইকুয়াল টু আরও বেশি হয়, তখন কি হবে? তখন যে ঘটনাটা ঘটবে, একটা ইন্টারেস্টিং ব্যাপার হবে, সেটা হচ্ছে যে যদি আমি টি ইকুয়াল টু 0 ডিগ্রিজ থেকে বাড়িয়ে সামনের দিকে যাই, বড় করি, তাহলে হয়তো আমি 0 ডিগ্রি থেকে অল্প একটু বাড়িয়েছি। অল্প একটু বাড়ানো মানে হচ্ছে আমি অল্প একটু এনার্জি দিয়েছি। এই অল্প একটু এনার্জি নিয়ে এইখান থেকে কোনো ইলেকট্রনের পক্ষে এত পথ পাড়ি দিয়ে এখানে যাওয়া সম্ভব না। তাহলে কি সম্ভব? শুধুমাত্র ফার্মি লেভেলের ভেরি ক্লোজ টু ফার্মি লেভেল, অর্থাৎ জাস্ট ভেরি ক্লোজ টু ফার্মি লেভেলের যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো এনার্জি পেয়ে তারা প্রমোটেড হয়ে এই কন্ডাকশন ব্যান্ডে যেতে পারে, রাইট? সো দ্য ইলেকট্রনস that are just below the Fermi level may get the promotion to the conduction band by getting some energy in the form of temperature, right? তার মানে হচ্ছে টি, যখন টি ইজ গ্রেটার দেন 0, তখন কিন্তু আর এই ফর্মুলাটা খাটছে না। কারণ কি? কারণ আমি যখন টেম্পারেচার দেব, তখন তো ইলেকট্রনের পক্ষে ফার্মি লেভেলের নিচ থেকে ক্রস করে কন্ডাকশন ব্যান্ডে অর্থাৎ আপার অথবা হায়ার এনার্জি লেভেলে যেতে পারে। তখন কিন্তু আমি বলতে পারবো না যে দ্য প্রবাবিলিটি দ্যাট এনি এনার্জি লেভেল বিলো ফার্মি লেভেল ইজ অকুপাইড, তার প্রবাবিলিটি 1, ডেফিনেটলি না। কারণ এই ইলেকট্রনটা এখানে গিয়ে এটাকে এমটি করে দিতে পারে, অথবা এনার্জি পেয়ে এখানকার সবগুলো ইলেকট্রন প্রমোটেড হয়ে কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে। তার মানে হচ্ছে এফ অফ ই is not equal to 1, is not equal to 0 কোন কন্ডিশনে? E is less than EF or E is greater than EF, যখন T is greater than 0, right? তখন এটা সত্য না। Then how we write F of E for any temperature? এটাই হচ্ছে আমাদের যে ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স, তার বেসিক কনসেপ্ট। ফার্মি এবং ডিরাক যেটা করলেন, তারা বললেন দ্য প্রবাবিলিটি দ্যাট এনি এনার্জি লেভেল উইথ এনার্জি ই ইজ অকুপাইড বাই দ্য ইলেকট্রন দ্যাট হ্যাজ আ ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন লাইক দিস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার ই মাইনাস ই এফ বাই কে টি প্লাস 1। এটা হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল ডেফিনেশন অফ ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স। এটা যে সত্য সেটা আমরা প্রমাণ করতে কিন্তু পারি, সেটা আমরা চাইলেই প্রমাণ করতে পারি। যেমন এটা হচ্ছে জেনারেল, ইন জেনারেল, এটার জন্য সত্য, এটার জন্য সত্য। ওকে, লেটস হ্যাভ আ লুক। যেমন যদি আমরা ধরি যে টি ইকুয়াল টু 0 জন্য আমি চেক করব, যখন টি ইকুয়াল টু 0 ডিগ্রিজ কেলভিন অ্যান্ড ই ইজ লেস দ্যান ই এফ, এটার জন্য যখন আমরা চেক করব, তখন এফ অফ ই এটা কত? এফ অফ ই ইজ ইকুয়াল টু, দেখো, 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার
ই টু দি পাওয়ার ই মাইনাস ই এফ, যখন ই ছোট, যদি আমি মাইনাস সাইন কমন নেই, মাইনাস ই এফ মাইনাস ই বাই কে টি প্লাস ওয়ান, রাইট? এখন আমি টি ইকুয়াল টু 0 ডিগ্রিজ বসাই। টি ইকুয়াল টু 0 ডিগ্রিজ যদি বসাই তাহলে কি হবে? 1 ডিভাইড বাই ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস ই এফ মাইনাস ই, এটা হবে কত? এটা হবে নেগেটিভ। নেগেটিভ যদি নিচে 0 হয় নেগেটিভ ইনফিনিটি, সো নেগেটিভ ইনফিনিটি প্লাস হচ্ছে আমার 1। সো 1 ডিভাইড বাই 1 বাই ই টু দি পাওয়ার পজিটিভ ইনফিনিটি প্লাস 1, মানে 1 বাই ইনফিনিটি মানে হচ্ছে কত? 1 বাই ইনফিনিটি হচ্ছে আমার 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 1 বাই 1 ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 0, রাইট? তার মানে হচ্ছে ফার্মি লেভেলের নিচের যে কোনো এনার্জি লেভেল ইলেকট্রন দিয়ে পূর্ণ, তার প্রবাবিলিটি হচ্ছে 1। কোন টেম্পারেচারে? টি ইকুয়াল টু 0 ডিগ্রিজ কেলভিন টেম্পারেচারে, রাইট? এখন আমি আরও একটা দেখি। তুমি ধরো টি ইকুয়াল টু 0-তে, টি ইকুয়াল টু 0 ডিগ্রিজ কেলভিনে যখন ই ইজ গ্রেটার দেন ফার্মি এনার্জি, তখন কত হবে? এফ অফ ই কত হবে? এফ অফ ই ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই ই টু দি পাওয়ার সে আগের মতোই ই টু দি পাওয়ার এফ অফ ই হচ্ছে ই টু দি পাওয়ার ই মাইনাস ই এফ বাই কেটি হবে। অর্থাৎ ই যদি বড় হয় তখন পজিটিভ ইনফিনিটি প্লাস হচ্ছে আমার 1, তাই না? তার মানে হচ্ছে 1 বাই ইনফিনিটি প্লাস 1, মানে 1 বাই ইনফিনিটি মানে হচ্ছে আমার 0, রাইট? তার মানে at t equal to 0 degrees Kelvin, the probability that any energy level with energy E must not be occupied, right? Must be empty. অর্থাৎ any energy level E is occupied by the electron, তার probability হচ্ছে আমার 0। এখন একটা ইন্টারেস্টিং আইডিয়া আমি জানতে চাই, সেটা হচ্ছে যে কোনো টেম্পারেচারে এই ফার্মি লেভেলটা ইলেকট্রন দিয়ে ফুলফিল থাকবে, তার প্রবাবিলিটি কত? যেমন আমি কিন্তু বলতে পারি যে 0 টেম্পারেচারে ফার্মি লেভেলটা ইলেকট্রন দিয়ে পূর্ণ, তার পসিবিলিটি হচ্ছে 1। কিন্তু যদি টেম্পারেচারকে আমি বাড়িয়ে দেই, এনি টেম্পারেচার যেটা 0-র থেকে বড়, এনি টেম্পারেচারে ফার্মি লেভেল ইলেকট্রন থাকবে, তার প্রবাবিলিটি কত? অর্থাৎ যদি চেক করি এভাবে যে ই ইজ ইকুয়াল টু ই এফ যখন টি ইজ গ্রেটার দেন 0, এই কন্ডিশনটায় এফ অফ ই কত? এফ অফ ই ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই ই টু দি পাওয়ার ই মাইনাস ই এফ, মানে 0 বাই কে টি প্লাস 1, মানে হচ্ছে 1 বাই 2 হাফ, কারণ ই টু দি পাওয়ার 0 মানে ই টু দি পাওয়ার 0, 1 বাই 1 প্লাস 1 2, সো হাফ। তার মানে হচ্ছে দেয়ার ইজ এ 50% প্রবাবিলিটি, তার মানে হচ্ছে 50% probability that the Fermi level is occupied by the electron at any temperature T that is greater than 0, right? So আমি যদি একটু গ্রাফিক্যালি দেখি যে এফ অফ ই তার মানে হচ্ছে প্রবাবিলিটি কার জন্য? এনার্জির জন্য। সুতরাং এদিকে হচ্ছে আমার এনার্জি, এটা কিন্তু এফ ইজ এ ফাংশন অফ এনার্জি, ব্যাপারটা কিন্তু এটা না, এটা হচ্ছে প্রবাবিলিটি। সো ডোন্ট বি কনফিউজড, ওকে? সো এইটা হচ্ছে, এদিকে যদি আমি এনার্জি এক্সিস ধরি, ফর এক্সাম্পল এটা হচ্ছে জিরো এনার্জি বলতে কোনটা বোঝাচ্ছি? এই 0 লেভেলটা বোঝাচ্ছি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ই এফ। আমি যদি এইটাকে ধরি এইটাকে যদি আমি ই এফ অর্থাৎ ফার্মি লেভেলের যে এনার্জি ধরি, এবং এটা হচ্ছে প্রবাবিলিটির জন্য, এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রবাবিলিটি 1, এটা হচ্ছে আমার প্রবাবিলিটি হাফ। তাহলে দেখো টি ইকুয়াল টু 0 ডিগ্রি কেলভিনের জন্য ফার্মি লেভেলের নিচে যে কোনো এনার্জি লেভেল ইলেকট্রন দিয়ে ফুলফিল, তার প্রবাবিলিটি কত? 1, মানে এটা যে কোনো এনার্জি লেভেলের জন্য প্রবাবিলিটি হচ্ছে আমার সবসময়ই 1। তার মানে আমি একটা কন্টিনিউয়াস এরকম একটা কার্ভ পাবো, রাইট? আবার ফার্মি লেভেলের চেয়ে যদি বেশি হয়, ফার্মি লেভেলের উপরের যে কোনো এনার্জি লেভেল টি ইকুয়াল টু 0 ডিগ্রিজ কেলভিনে এমটি থাকবে, তার প্রবাবিলিটি হচ্ছে 0, আমাদের 0। তার মানে টি ইকুয়াল টু 0 ডিগ্রিজ কেলভিন, এটার কার্ভ হচ্ছে এরকম, তাই না? তার মানে এটা হচ্ছে টি নট, তার মানে হচ্ছে 0 ডিগ্রিজ কেলভিন এই টেম্পারেচারের জন্য সত্য। এখন যদি টেম্পারেচার বাড়াই, তাহলে যে কোনো টেম্পারেচারের জন্য ফার্মি লেভেলে ইলেকট্রন থাকবে, তার প্রবাবিলিটি কত? হাফ, তার প্রবাবিলিটি হচ্ছে হাফ।
এখন টেম্পারেচার যদি আমি অল্প বাড়াই তাহলে কি হবে, এই ফার্মি লেভেলের নিচ থেকে ইলেকট্রন, ফার্মি লেভেলের ভেরি ক্লোজ টু ফার্মি লেভেল যে সমস্ত ইলেকট্রনগুলো আছে এই লেভেলগুলোতে, তারা প্রমোশন পেয়ে হায়ার লেভেলে চলে যেতে পারে, যেটা একটু আগে আমি বলেছি। এখান থেকে স্পষ্ট ধারণাটা, যদি আমি টেম্পারেচার একটু বাড়াই তাহলে এখান থেকে এনার্জি প্রমোশন পেয়ে এখানে চলে যেতে পারে। যদি আমি এনার্জি আরও বাড়াই তাহলে করেসপন্ডিং টেম্পারেচার যদি আমি আরও বাড়াই করেসপন্ডিং এনার্জিও বাড়বে, তখন এখান থেকেও ইলেকট্রন প্রমোশন পেয়ে এখানে যেতে পারবে। এনার্জি যদি আমি আরও বাড়াই তাহলে হতে পারে এত নিচ থেকে ইলেকট্রন প্রমোশন পেয়ে হায়ার লেভেলে চলে যেতে পারে, তাই না? ডিপেন্ড করবে টেম্পারেচারের ওপর। তার মানে যদি আমি T1 টেম্পারেচার, যেটা কিনা 0 থেকে একটু বেশি করি, তার মানে হচ্ছে এখানকার কোনো ইলেকট্রনের পক্ষে এখানে যাওয়া সম্ভব না। তার মানে এই রিজনগুলো ঠিক থাকবে, এই পর্যন্ত ঠিক থাকবে। হয়তো এখানে যে ইলেকট্রন আছে তার পক্ষে প্রমোশন পেয়ে এখানে যাওয়া সম্ভব। তার মানে এখান থেকে গ্রাফটা কমে কমে হাফ দিয়ে গিয়ে এরকম করে যাবে, এইরকম করে যাবে, রাইট? রাইট। এখন যদি আমি এনার্জি আরও বাড়াই, টেম্পারেচার আরও বাড়াই, তখন হয়তো এখান থেকে ইলেকট্রন প্রমোশন পেয়ে এখানে যেতে পারে। এখান থেকে যদি প্রমোশন পেয়ে যায় তাহলে বাকি এগুলোর থেকে প্রমোশন পেয়ে যাবে না। তার মানে এই পর্যন্ত ঠিক থাকবে, এই পর্যন্ত ঠিক থাকবে। তখন টেম্পারেচার যদি আমি আরও বাড়িয়ে দিই, তুমি যদি ভালো ড্র করতে পারো সুন্দর একটা কার্ভ তুমি পাবে এরকম, রাইট? এখন যদি আমি টেম্পারেচার আরও বাড়াই, হয়তো এখান থেকে ইলেকট্রনের পক্ষে প্রমোশন পেয়ে হায়ার লেভেলে যাওয়া সম্ভব, এখান থেকেও যাওয়া সম্ভব, এখান থেকেও যাওয়া সম্ভব, এখান থেকেও যাওয়া সম্ভব। এইরকম করে আমি সুন্দর গ্রাফ কিন্তু পাবো, রাইট? এটাকে কেয়ারফুলি আঁকতে হবে যেন সিমেট্রি মেনটেন হয়, রাইট? সো এইটা হচ্ছে আমার T1, এইটা হচ্ছে আমার T2 অ্যান্ড এইটা হচ্ছে আমার T3, যখন অবশ্যই T3 T2 এর চেয়ে বড়, T1 এর চেয়ে বড়, T0 এর চেয়ে বড়। তাহলে এটা হচ্ছে আমার হাফ পয়েন্ট, যেখানে কিনা যে কোনো টেম্পারেচারের জন্য ফার্মি লেভেল ইলেকট্রন দিয়ে পূর্ণ ফিল আপ, সেটার যে প্রবাবিলিটি দ্যাট ইজ হাফ। সেজন্য প্রত্যেকটা কার্ভ কিন্তু এই হাফ পয়েন্ট দিয়ে পাস করছে, রাইট? সো এইটা হচ্ছে আমার বেসিক্যালি ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্সের যে কনসেপ্ট, এবং এটা হচ্ছে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ওকে, আমি আশা করছি এখন তুমি যে বই পড়ো না কেন, যে বইয়ের যে টপিক, যে প্রবলেমই সলভ করো না কেন, তোমার অন্তত বেসিক আইডিয়া যদি থাকে তুমি এখন ধরতে পারবে যে হাউ দ্য থিংস আর গোয়িং অন, কীভাবে সব কিছু হচ্ছে। সো তুমি খুব ভালো মতো যে কোনো বই থেকে ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্সের কনসেপ্ট পড়বা, আমি প্রবলেম তোমাকে হোমওয়ার্ক দেবো, সেগুলো করবা, তুমি নিজের থেকে অনেক হোমওয়ার্ক করার চেষ্টা করবে। ওকে, এখন আমি ব্রিফলি যদি বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স সম্পর্কে একটু বলি। Bose-Einstein statistics, they are dealing with bosons, right? And bosons are not fermions, right? আমি জানি all basic particles coming into two kinds, bosons and fermions, এবং কারা bosons কারা fermions এইসব ব্যাপার তুমি অলরেডি অবশ্যই জানো, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি না। বাট আমি এতটুকু তোমাকে বলতে পারি যে ইলেকট্রনগুলোও কিন্তু বোজন পার্টিকেলের মতো আচরণ করতে পারে, সেটা একটা বিশেষ শর্তে। যেরকম আমরা যখন সুপার কন্ডাক্টর পড়বো, সুপার কন্ডাক্টরে যখন আমরা কিছু থিওরি আছে, যেমন BCS থিওরি আমরা পড়বো, বার্লিন-কুপার-স্টিফারের যে থিওরি, BCS থিওরি যখন পড়বো তখন আমরা দেখব যে ইলেকট্রনগুলো কুপার পেয়ার করে বোজনের মতো আচরণ করতে পারে। অর্থাৎ দুটো ইলেকট্রন পেয়ার করে তাদের যে ক্যারেক্টারিস্টিক, সেটা একটা বোজন পার্টিকেলের মতো বিহেভ করে। এই বোস-আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স যদি আমরা একটু দেখি, ব্রিফলি দেখি, তাহলে একটু আলোচনা করা দরকার যে 1995 এই 1995 সালে একদল সায়েন্টিস্ট কী করলেন, রুবিডিয়াম অ্যাটমকে 10⁻⁹ ডিগ্রিজ কেলভিন এই টেম্পারেচারে কুল করে তারা একটা অদ্ভুত জিনিস দেখলেন। তারা দেখলেন, ওই যে একটু আগে বললাম যে BCS থিওরির যে কথাটা বললাম, ওরকম তারা দেখলেন যে 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 অ্যাটমগুলোর যে করেসপন্ডিং ইলেকট্রন আছে, অথবা সেই ইলেকট্রনের মাধ্যমে এই টেম্পারেচারের মাধ্যমে তারা কি করলেন, তারা
ইলেকট্রনগুলোকে কনভার্ট করতে সক্ষম হলেন কিভাবে? বোজন পার্টিকেলে কোন শর্তে? কুপার পেয়ার অথবা অন্য কোনো পেয়ার অথবা অন্য কোনো সার্কামস্ট্যান্সের মাধ্যমে যে ইলেকট্রনগুলো আর ইলেকট্রনের মতো বিহেভ করছে না, তারা একটা বোজন পার্টিকেলের মতো বিহেভ করছে, রাইট? তখন একটা চমৎকার ব্যাপার দেখলেন যে অল বোজন পার্টিকেলস ক্যান কনডেন্স টু দ্য লোয়েস্ট পসিবল এনার্জি স্টেট, যেটাকে আমরা বোজ আইনস্টাইন কনডেনসেশন বলে থাকি, রাইট? তখন 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 এই টেম্পারেচারে তখন সবগুলো বোজন পার্টিকেলের একটা এনার্জি স্টেট, সেটা হচ্ছে লোয়েস্ট পসিবল এনার্জি স্টেট। দে ক্যান কনডেন্স ইট টু দ্য লোয়েস্ট পসিবল এনার্জি স্টেট, রাইট? এখন এরকম একটা কাজের জন্য কিন্তু এই 1995 সালে এরকম একটা কাজ করেছিলেন বলেই 2001 সালে কর্নেল, ওয়াইম্যান অ্যান্ড কেটারলি দে গট দ্য নোবেল প্রাইজ ইন ফিজিক্স ইন 2001 অন দ্য বোজ আইনস্টাইন কনডেনসেশন। এই টপিকের উপর তারা নোবেল পুরস্কার কিন্তু পেয়েছে। এখন এই বোজ আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সটা কি? আমরা দেখলাম যে লোয়েস্ট পসিবল এনার্জি স্টেটে বোজন পার্টিকেলগুলো কনডেনসেট করতে পারে, কিন্তু যদি লোয়েস্ট পসিবল এনার্জি স্টেটে কনডেনসেট না করে তখন সেই গ্যাস মলিকুলের মতো কোন বোজন পার্টিকেলের এনার্জি কত হবে, তার জন্য স্ট্যাটিস্টিক্স কি বলে? বোজ আইনস্টাইন বললেন যে এফ অফ ই, অর্থাৎ দ্য প্রবাবিলিটি দ্যাট এনি এনার্জি লেভেল with energy E is occupied by a boson particle is equal to 1 divided by e to the power E by KT minus 1. এখানে মাইনাস সাইনটা কি বলছে? মাইনাস সাইনের সিগনিফিকেন্স হচ্ছে bosons are not obeying the Pauli exclusion principle, they are not subjected to the principle given by Pauli, right? সো এটাই হচ্ছে আমার মূলত বোজ আইনস্টাইন স্ট্যাটিস্টিক্সের যে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, সেটা হচ্ছে, আমি আবার বলছি, দ্য প্রবাবিলিটি দ্যাট এনি এনার্জি লেভেল ই উইথ এনার্জি ই ইজ অকুপাইড বাই আ বোজন পার্টিকেল, বাই আ বোজন, তার প্রবাবিলিটি হচ্ছে আমার এটার ব্রিফ ডিসক্রিপশনে আমরা আর এখন যাচ্ছি না। তাহলে সংক্ষেপ এটাই হচ্ছে আমার বোজ আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। তাহলে আমরা আজকের ক্লাসে কতটুকু শিখলাম? আমরা দেখলাম যে ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স, যেটা কিনা মলিকুলস নিয়ে ডিল করে, এবং আমরা জানি যে কোনো একটা পার্টিকুলার মলিকুল যদি নেই, তার এনার্জি কোনো একটা পার্টিকুলার ভ্যালু হবে, তার প্রবাবিলিটি হচ্ছে আমার এফ অফ ই দিয়ে প্রকাশ করি। তারপরে আমরা জানলাম হচ্ছে ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স, যেটা আমাদেরকে বলে দ্য প্রবাবিলিটি দ্যাট এনি এনার্জি লেভেল ই ইজ অকুপাইড বাই ফার্মিয়ন অর বাই অ্যান ইলেকট্রন, তার যে প্রবাবিলিটি। অ্যান্ড বোজ আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স আমরা জানলাম যে কোনো একটা বোজন পার্টিকেল কোনো একটা পার্টিকুলার এনার্জি লেভেলে থাকবে, তার প্রবাবিলিটি কত হয়, এগুলো আমরা জানলাম। I hope you understood my lecture today. Hopefully আমরা আগামী লেকচারে যে কাজটা করব সেটা হচ্ছে ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্সকে অ্যাপ্লাই করে কিভাবে ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরির যে প্রবলেমের কথাগুলো আমরা বলেছিলাম সেই প্রবলেমগুলো সলভ করা যায়। যেরকম আমরা আগামী ক্লাসে দেখব হচ্ছে মিন ফ্রি পাথটা আমরা দেখব না, আমরা দেখব হচ্ছে ইলেকট্রনিক কন্ট্রিবিউশন টু দ্য স্পেসিফিক হিট হায়ার ভ্যালু। ক্লাসিক্যাল ফ্রি ইলেকট্রন থিওরি যেটা ব্যাখ্যা করতে পারে না, সেটা ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স দিয়ে অথবা কোয়ান্টাম ফ্রি ইলেকট্রন থিওরি দিয়ে কিভাবে ব্যাখ্যা করা যায়, সেই জিনিসগুলো আমরা সামনের ক্লাসগুলোতে জানার চেষ্টা করব। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর লিসনিং, and thank you very much. Stay home and stay safe. Thank you.